আপনি যেখানে চাকরি করছেন সেখানে 20,000 টাকা বেতন পাচ্ছেন, আপনাকে কি ট্যাক্স দিতে হবে? অথবা কত টাকা আয় করলে আপনাকে ট্যাক্স দিতে হবে? যদি আপনার করযোগ্য আয় থাকে কিংবা যদি আপনার টিন সার্টিফিকেট থাকে অথবা আপনি যদি আইনের আওতায় রিটার্ন দেওয়ার জন্য এলিজিবল হন। আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে প্রায় 50 ধরনের সরকারি সেবা পেতে গেলে কিন্তু ট্যাক্স রিটার্ন জমার স্লিপ জমা দিতে হয়। যদি আমি এই 4টির মধ্যে কোনো একটিতে পড়ি তখনই কিন্তু আমাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হচ্ছে। এখন আপনি একজন চাকরিজীবী, আপনার বেতন যদি ধরেন 20 বা 30,000 টাকা হয়, সেক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে যে আমার যে আয়টি হচ্ছে সেটি করযোগ্য আয় হয়ে আমার একজন সাধারণ স্বাভাবিক ব্যক্তি যদি আমার আয় 3,50,000-এর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি টিন করেছেন কিন্তু আপনি রিটার্ন জমা দিচ্ছেন না। মনে রাখবেন টিন থাকলে কিন্তু আপনাকে রিটার্ন জমা দিতে হবে। এটা আপনি ট্যাক্স সহ দেন কিংবা ট্যাক্স ছাড়া দেন, রিটার্ন জমা না দিলে কিন্তু আপনাকে নন সাবমিশন অফ রিটার্নের জন্য জরিমানার আওতায় পড়তে হবে। তাহলে কোথায় দিতে হবে ট্যাক্স, আর টাকার হিসাবটা বাই কত? ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের আপনার যে একটি টিন সার্টিফিকেট আছে অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই সার্টিফিকেটের মধ্যে বলা আছে আপনার কোন সার্কেল, কোন ট্যাক্স জোন। মূলত আমাকে ওই সার্কেল এবং ওই ট্যাক্স জোনে কিন্তু আমার রিটার্ন জমা দিতে হবে। এখন এই রিটার্ন জমা দেওয়ার দুটি পদ্ধতি রয়েছে, এক অনলাইন পদ্ধতি, দুই অফলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে যে এনবিআর এর একটি ওয়েবসাইট আছে ereturn.gov.bd, আপনি এখানে গিয়ে কিন্তু আপনার রিটার্ন জমা দিতে পারছেন। কিভাবে দিবেন? মনে রাখবেন একটা ট্যাক্স রিটার্ন কিন্তু আপনার জীবনের একটা অ্যাসেট। আপনি মরে যাবেন, মৃত্যুবরণ করার পরেও কিন্তু রিটার্নটা বন্ধ করতে মিনিমাম 1 বছর লাগবে, অর্থাৎ রিটায়ারমেন্টের সুযোগ কিন্তু এখানে নেই। সুতরাং এই রিটার্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একজন অভিজ্ঞ কারোর মতামত নিয়ে বা কারোর সঙ্গে কনসাল্ট করে কাজটি করার জন্য, তাহলেই ভালো হবে। অন্যথায় যেটি হবে আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন। কারণ একটা ট্যাক্স রিটার্ন যদি আপনার অডিটে পড়ে আপনার ছোটো কোনো ভুলের কারণে কিংবা না জানার ফলে, অজ্ঞতার কারণে, সেই একটা ট্যাক্সের অডিট আপনাকে বড় ধরনের হ্যারাসমেন্ট কিংবা হ্যাসেলের মধ্যে পড়তে পারেন। এই জন্য কোনো আইনজীবী বাধ্যতামূলক নয়, আপনি নিজে জমা দিতে পারবেন, তবে অবশ্যই কারোর মতামত নিয়ে গুছিয়ে দিলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, ট্যাক্স কমানোর কোনো উপায় আছে কি? হ্যাঁ, অবশ্যই উপায় আছে। এটিকে আমরা আইনের ভাষায় বলি ট্যাক্স রিবেট অ্যান্ড ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। ট্যাক্স রিবেটটি যেটা বলছি সেটি হচ্ছে যে আমাদের আইনে বলা আছে যে যদি আপনি কিছু স্পেসিফিক কিছু জায়গাতে ইনভেস্টমেন্ট করেন কিংবা দান করেন, সেইগুলোতে আমরা ট্যাক্স রিবেট পাই। আমি দু একটি বলে দিচ্ছি। যেমন যদি আপনার এক বছরে ইয়ারলি সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত আপনার ডিপিএস করা থাকে, যদি আপনার সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আপনার যদি সঞ্চয়পত্র থাকে, তাহলে এই 5 লাখ টাকা সঞ্চয়পত্র সর্বোচ্চ কিংবা সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত ডিপিএসগুলোকে কিন্তু আপনি রিবেট নিতে পারবেন। রিবেট নেওয়ার আবার একটু ভাগ রয়েছে। আপনার ইনকামের সর্বোচ্চ 3% কিংবা রিবেটযোগ্য যেই আপনি ইনভেস্টমেন্ট করেছেন তার 15% যেটি কম হবে সেটিকে আপনি ট্যাক্স রিবেট করতে পারছেন। এর বাহিরেও কিছু উপায় আছে যেগুলো আইনে বলা আছে, আপনি যদি সেগুলো মেনটেন করেন তাহলে কিন্তু ট্যাক্স কমানোর উপায় আছে। তবে মনে রাখবেন ট্যাক্স কমানো আর ট্যাক্সকে ইচ্ছাগতভাবে কমিয়ে দেওয়া কিন্তু ভিন্নতা রয়েছে। আইনের আওতায় এসে না করলে কিন্তু আপনি বড় ধরনের ট্যাক্স ফাঁকি দেওয়ার আওতায় পড়ে জরিমানা, শাস্তির সম্মুখীন হতে পারেন। যদি কেউ ট্যাক্স ফাঁকি দেয় তাহলে তার বিরুদ্ধে শাস্তির বিধান কি? এখানে দুটো ধরনের বিষয় আছে। এক, যদি আমি ট্যাক্স ফাঁকি দিই সাধারণত আমাকে জরিমানা করা হয়, এবং যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার মধ্যে দুটো বিষয় আছে। এক হচ্ছে আমি শুধুমাত্র টাকার অঙ্কটা কমাচ্ছি, নাকি আমি ট্যাক্স ফাঁকির সাথে সাথে আমি বিভিন্ন ডকুমেন্ট ফরজারি করছি, রিটার্ন ঠিকমতো সাবমিট করি না, কোন রকম আছে। এইগুলো মিলিয়ে দুটো বিষয় আমাদের পড়ে। এক, জরিমানার বিধান রয়েছে, তার সাথে আবার যুক্ত হবে সুদ, এবং যদি আমি ডকুমেন্ট ফরজারি করি কিংবা যদি আমি কোনো সময় নন সাবমিশন রিটার্ন করি সেক্ষেত্রে আমাকে জেলের সুযোগও রয়েছে আমাদের নতুন আয়কর আইন 2023-এ।